বারমুডা ট্রায়াঙ্গেল। কথিত আছে এই স্থানে যেই যায় আর ফিরে আসে না। যাত্রাপথে না জানি কত জাহাজ, প্লেন, এমনকি মানুষও নিখোঁজ হয়েছে। 1945 সালের 5ই ডিসেম্বর দুপুর 2:10 মার্কিন নৌবাহিনীর 14 জন ক্রু সদস্য নিয়ে 5টি টিবিএম অ্যাডভেঞ্চার বোমারু বিমান ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে। এই মিশনের নাম ছিল ফ্লাইট 19। এটা তাদের 3 ঘন্টার নিয়মিত প্রশিক্ষণ মিশন ছিল। তাদের ফ্লাইট লিডারের নেতৃত্বে একজন অভিজ্ঞ এবং যুদ্ধ নেতৃত্ব প্রদানকারী পাইলট ছিল। সবকিছু স্বাভাবিক এবং আবহাওয়া পরিষ্কার দেখে এই 5টি বিমান ফ্লোরিডা থেকে পূর্ব দিকে উঠতে শুরু করে। কিন্তু টেক অফের প্রায় 2 ঘন্টা পর তাদের স্কোয়াড্রন লিডার লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেলরের কম্পাস হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। তিনি ব্যাকআপ কম্পাস বের করে, সেটিও কাজ করে না। তিনি তাদের প্রকৃত অবস্থান নির্ধারণ করতে ব্যর্থ হয়। অন্যান্য বিমান পাইলটদেরও জিজ্ঞেস করেন, কিন্তু তাদের যন্ত্রগুলো খারাপ ছিল। আস্তে আস্তে সময় অতিবাহিত হতে থাকে, আবহাওয়াও খারাপ হতে থাকে। অতঃপর সন্ধ্যার দিকে টেলর বিশ্বাস করেন যে তাদের বিমানগুলি মেক্সিকো উপসাগরের উপর দিয়ে উঠছে এবং ফ্লোরিডা ফিরে যাওয়ার জন্য তাদের পূর্ব দিকে উঠতে হবে। তাই তিনি বাকি প্লেনগুলোকে পূর্ব দিকে ওড়ার নির্দেশ দেন। তবে ফ্লাইটের কয়েকজন ক্রু বিশ্বাস করে যে তারা ইতিমধ্যে ফ্লোরিডার পূর্ব দিকে উঠছে, এখন তাদেরকে পশ্চিম দিকে উঠতে হবে। আবহাওয়ার অবনতি অব্যাহত থাকায় শীঘ্রই সূর্যাস্ত ও রাতের অন্ধকার হয়ে যায়। এই মুহূর্তে রেডিও ট্রান্সমিশনের উপর ভিত্তি করে অনুমান করা হয় বিমানগুলি আসলে ফ্লোরিডা থেকে 370 কিলোমিটার পূর্ব দিকে আছে। সন্ধ্যা 7:04 টেলরের কাছ থেকে শেষ রেডিও ট্রান্সমিশন পাওয়া যায়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে ফ্লাইট 19 নিখোঁজ হওয়ার পর 13 জন ক্রু বিশিষ্ট একটি দল তারা ফ্লাইট 19 খুঁজে বের করার জন্য একটি সার্চ অ্যান্ড রেস্কিউ মেরিনার বিমান টেক অফ করে। কিন্তু দুর্ভাগ্যবশত খুঁজতে গিয়ে তারাও হারিয়ে যায়। প্রথমত ফ্লাইট 19-এর 14 জন লোক নিখোঁজ, তারপর মেরিনারের অনুসন্ধান ও উদ্ধারকারী বিমানের 13 জন। পরের দিন একটি বৃহৎ আকারের জল, স্থল ও আকাশে অনুসন্ধান অভিযান পরিচালিত হয়। এই 2টি ফ্লাইট টেক অফের অনুসন্ধান করে কোনো ব্যক্তির লাশ, বিমানের কোনো অংশ তারা কিছুই খুঁজে পায়নি। সব অদৃশ্য হয়ে গিয়েছিল। মজার ব্যাপার হলো, যেই এলাকায় এই বিমানগুলো নিখোঁজ হয়েছে আজ আমরা সেই এলাকাটিকে বারমুডা ট্রায়াঙ্গেল বলে জানি। আর এই রহস্যের উন্মোচনে স্বপন আছি আপনাদের সঙ্গে। স্বাগতম আপনাকে এক্সপ্লেনার স্বপনে। চলুন কথা বলি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় কাহিনী নিয়ে। বারমুডা ট্রায়াঙ্গেলের অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি, পুয়ের্তো রিকো ও বারমুডার সমন্বয়ে গঠিত। এই 3 অঞ্চল মিলে একটি ত্রিভুজ আকারের তৈরি করে, তাই এই এলাকাটিকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। সামগ্রিকভাবে এই এলাকাটি 5 লাখ বর্গ মাইলেরও বেশি বিস্তৃত। ক্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন ইতালি অভিযাত্রী এবং নেভিগেটর। 1492 সালে কলম্বাস যখন নতুন পৃথিবীর খুঁজে বের হন এবং এই এলাকার পাশ দিয়ে যাচ্ছিল, তার কম্পাসও কাজ করা বন্ধ করে। এক রাতে তিনি তার জাহাজ থেকে আকাশে অদ্ভুত আগুনের বলের মতো আলোর গোলক সমুদ্রে পড়তে দেখেছিলেন। এই ছিল রহস্যের শুরু। পরবর্তীতে কয়েক যুগে এই এলাকার বেশ কিছু নাম আটলান্টিকের কবরস্থান, দ্য সাগর অফ ডুম, সারগাসো কবরস্থান ইত্যাদি দিয়েছিল। এই নামগুলি 18 এবং 19 শতকের দিকে ব্যবহৃত হয়েছিল। বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প 500 বছরের বেশি পুরনো হলেও 1960-এর দশকের আগে মার্কিন মিডিয়ায় এটি তেমন কোনো আলোচিত বিষয় ছিল না। 1964 সালে ভিনসেন্ট হেইস গ্যাডিস একটি প্রতিবেদন প্রকাশ করে। তার শিরোনাম ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। তিনিই প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল শব্দগুচ্ছ ব্যবহার করেছিল। এরপর যখনই এই অঞ্চলকে নিয়ে কথা হয়, লোকেরা একে বারমুডা ট্রায়াঙ্গেল বলে। এই বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় সমস্যা, আপনি এই এলাকায় যাওয়ার সাথে সাথে কোনো রেডিও বা কম্পাস সেখানে কাজ করবে না। এমনকি ইলেকট্রনিক ডিভাইসের রেটিংও ওঠানামা করে। এসব কিছু তো ঘটেছিলই, এর সাথে সাথে জাহাজ ও বিমানগুলো অদৃশ্য হয়ে গিয়েছিল। অবাক করার বিষয় হলো, অদৃশ্য হওয়ার পরে একটি টুকরাও খুঁজে পাওয়া যায়নি।
এই স্থানে এইসব ঘটনা ঘটার কারণে মানুষ বিভিন্ন অদ্ভুত কাহিনীর অনুমান শুরু করে। কিছু লোক দাবি করে যে সেখানে সামুদ্রিক দানব আছে, আর কিছু লোক দাবি করেছিল এই এলাকায় নাকি এলিয়েনদের উপস্থিতি আছে। আবার অনেকেই এর সাথে লিঙ্ক করে মন গড়ানো কিছু গল্প লেখে, যার কোনো বাস্তবিক ব্যাখ্যা বা প্রমাণ নেই। দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল প্রতিবেদনটি প্রকাশের পর বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে সেই সময় সবচেয়ে জনপ্রিয় করে তুলেছিল। এতটাই জনপ্রিয় যে এর উপর অনেক বই লেখা হয়েছিল, চলচ্চিত্র তৈরি করা হয়েছিল, এমনকি বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গানও গেয়েছিল। বোঝার সুবিধার্থে আরও কিছু ঘটনার কথা বলি। অ্যালেন অস্টিনের ভয়ঙ্কর রহস্য। অ্যালেন অস্টিন ছিল 210 ফুট লম্বা একটি জাহাজ। 1881 সালে অন্য সাধারণ দিনের মতো লন্ডন থেকে নিউ ইয়র্কে যাওয়ার সময় এই রুটটি ব্যবহার করে। সেই সময় অনেক জাহাজই এই রুট দিয়ে যাতায়াত করেছিল, কিন্তু অ্যালেন অস্টিন বারমুডা ট্রায়াঙ্গেল এলাকার কাছাকাছি আসার পথে একটি অজ্ঞাত জাহাজের সম্মুখীন হয়। বাইরে থেকে এই অচেনা জাহাজটিকে সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু এই জাহাজে কোনো মানুষ বা জাহাজের ক্যাপ্টেন কেউই ছিল না। অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় এই অচেনা জাহাজটির সঙ্গে কি ঘটেছিল তা দেখবে। প্রথমে তিনি তার জাহাজটি এই জাহাজের পাশে নিয়ে আসে এবং 2 দিন অপেক্ষা করে, যাতে তারা দেখতে পারে সেখানে কোনো মানুষ বা কারো চিহ্ন আছে কিনা। কিন্তু অজ্ঞাত জাহাজ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় উক্ত জাহাজে পা রাখেন ক্যাপ্টেন। এই নতুন জাহাজে অনেক জিনিসপত্র ছিল এবং সবকিছু ঠিক জায়গায় ছিল। সেই সময় লোকেরা জলদস্যু থেকে সতর্ক থাকতেন। এই অজ্ঞাত জাহাজটি জলদস্যুর শিকার হয়নি। এই জাহাজের সমস্ত মূল্যবান জিনিসপত্র অক্ষত থাকায় অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন নতুন জাহাজকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জাহাজে তার কিছু ক্রু সদস্য পাঠান এবং তারা উভয় জাহাজের সাথে তাদের যাত্রা শুরু করে। প্রথম 2 দিন উভয় জাহাজেই স্বাভাবিকভাবে এগিয়ে চলে, কিন্তু চলার পথে এক ঝড় এলো। ঝড়ে তাদের পথ আলাদা হয়ে যায়। অজ্ঞাত জাহাজটি অদৃশ্য হয়ে যায়। ঝড় শেষ হয়ে যাওয়ার পর অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন অজ্ঞাত জাহাজটিকে খুঁজতে চেষ্টা করে এবং তিনি কিছু দূরেই জাহাজটিকে দেখতে পান। যখন তিনি এর কাছাকাছি পৌঁছায়, আবার জাহাজে কোনো মানুষের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তিনি তার জাহাজ থেকে অজ্ঞাত জাহাজে যে ক্রু সদস্য পাঠিয়েছিলেন তারা হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। তাদের সাথে কি ঘটেছিল কেউ জানে না, কিন্তু জাহাজটি তখনও অক্ষত ছিল। বলা হয় যে অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন তার সাথে জাহাজটিকে আনার জন্য আবার চেষ্টা করেছিল এবং জাহাজ পরিচালনার জন্য আরও কিছু ক্রু সদস্য পাঠিয়েছিল। আবার একই গল্পের পুনরাবৃত্তি। ঝড়ে অচেনা জাহাজটি আলাদা হয়ে যায় এবং নতুন ক্রু সদস্যরা পুনরায় অদৃশ্য হয়। যখন অ্যালেন অস্টিন ফিরে আসে, জাহাজের মালিক এই গল্প শুনে এমন ভয় পেয়ে গেলেন যে তিনি একটি জার্মান কোম্পানির কাছে জাহাজটি বিক্রি করে দিয়েছিল। 1918 সালে আরেকটি ভয়াবহ ঘটনা। ইউএসএস সাইক্লপস তৎকালীন মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় এবং দ্রুতগামী জাহাজের মধ্যে একটি। এটি আমেরিকান নৌবাহিনীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। বিশেষ করে আমেরিকা যখন প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিতে শুরু করে, এটি সৈন্য এবং কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হতো। 1918 সালে 4 মার্চ ইউএসএস সাইক্লপস 306 জন লোক নিয়ে ওয়াশিংটনের কাছাকাছি একটি শহর বাল্টিমোর থেকে এই জাহাজটি ব্রাজিলের দিকে যাত্রা শুরু করে। মানুষ ছাড়াও এই জাহাজে 11,000 মেট্রিক টন ম্যাঙ্গানিজ ছিল। যাত্রাপথে জাহাজ থেকে মেসেজ দিয়েছিল সবকিছু ঠিক এবং আবহাওয়া পরিষ্কার আছে। এটি জাহাজ থেকে শেষ বার্তা ছিল। এরপর জাহাজের আর কোনো খবর পাওয়া যায়নি। জাহাজটি হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। বিষয়টি সবাইকেই হতবাক করে দিয়েছিল। মার্কিন নৌবাহিনীর অন্যতম বড় জাহাজ কিভাবে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন? কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনাগুলো একটি গল্পের মতো। ঘটনাগুলো অনেক পুরনো হওয়ায় সঠিকভাবে যাচাই করাও সম্ভব নয়। যদি এই জায়গাটি এতই রহস্যময় হয়, তাহলে বর্তমান কেন এটা নিয়ে কথা হচ্ছে না? আসলে বারমুডা ট্রায়াঙ্গেলের অঞ্চলটি হলো পৃথিবীর সবচেয়ে ভারী ট্রাফিক জোনগুলোর মধ্যে একটি, যার মধ্যে দিয়ে শত শত জাহাজ এবং প্লেন চলাচল করে। এর মধ্যে যান্ত্রিক কারণে অথবা কোনো দুর্ঘটনাবশত 2-1টা প্রাকৃতিক দুর্ঘটনার সম্মুখীন হতেই পারে। 2013 সালে WWF তাদের বিস্তারিত গবেষণা পরিচালনা করেছিল
বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের নাম শীর্ষ 10টি বিপজ্জনক অঞ্চলের মধ্যেও নেই। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এখন পর্যন্ত কোনো দেশ বিবৃতিও দেয়নি। যুক্তরাষ্ট্র বারমুডা ট্রায়াঙ্গেলের নাম বিশ্বাসই করে না। বর্তমান প্রযুক্তি অনেক উন্নত, সহজেই যে কোনো ঘটনার কারণ বের করা যায়। লয়েডস একটি শিপিং তালিকা প্রকাশ করে যেখানে সারা বিশ্বের জাহাজের ডাটা বিশ্লেষণ করে। তাদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে এখন পর্যন্ত প্রায় 9,000 জাহাজ চলাচল করেছে, যার মধ্যে মাত্র 2টি জাহাজ হতাহত হয়েছে। আপনি যদি বিশ্বের বাকি হতাহতর সাথে এর তুলনা করেন তাহলে এই সংখ্যা খুবই নগণ্য। জাপানের কাছাকাছি ত্রিভুজ আকারের একটি অনুরূপ এলাকা আছে, এটি ড্রাগন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত, যেখানে 1945 সালে A6M0 বিমান সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর সেখানে কি হয়েছিল তা এখন পর্যন্ত জানা যায়নি। ড্রাগন ট্রায়াঙ্গেল নিয়ে আরও কিছু ঘটনা ঘটেছিল, তারপরও বারমুডা ট্রায়াঙ্গেল বেশি আলোচিত, কারণ এখন পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যতগুলো সিনেমা, বই, প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার কিছু অংশ ড্রাগন ট্রায়াঙ্গেল নিয়ে করা হয়নি। এই কারণেই বারমুডা ট্রায়াঙ্গেল বেশি বিখ্যাত। আপনি একটু খেয়াল করুন, ফ্লাইট 19-এর নিখোঁজ হয়ে যাওয়ার গল্পে, ক্রিস্টোফার কলম্বাসের গল্পে শুনতে পারবেন কম্পাস কাজ করা বন্ধের কথা। আসলে ব্যাপারটা হলো পৃথিবীর উত্তর মেরু এবং চুম্বকের উত্তর মেরু দুইটি স্বতন্ত্র পয়েন্ট। সুতরাং আপনি যখন একটি কম্পাসের উত্তর দিকে তাকান, কম্পাস চুম্বকীয় উত্তর মেরুর দিক নির্দেশ করে, কিন্তু আসল উত্তর মেরুও এর কাছাকাছি কোথাও আছে। এটি ভৌগোলিক উত্তর মেরু নামেও পরিচিত। কিন্তু পৃথিবীতে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে কম্পাস পরীক্ষা করলে এটি প্রকৃত উত্তর মেরু দেখায়। যে স্থানে কম্পাস পরীক্ষা করলে প্রকৃত উত্তর মেরু দেখায় তাকে অ্যাগনিক লাইন বলা হয়। বহু বছর ধরে অ্যাগনিক লাইন বারমুডা ট্রায়াঙ্গেলের কেন্দ্রে অবস্থিত থাকায় এই এলাকায় কম্পাস সমস্যা করে এবং ভুল ডিরেকশন দেখায়। ফ্লাইট 19-এর তদন্তকারী দলের দাবি এটি একটি মানসিক ত্রুটি, যার মাধ্যমে কম্পাসের ব্যর্থতার কারণে ফ্লাইট 19 পথ হারিয়েছিল এবং পরবর্তীতে তাদের জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। কিন্তু আজ আমাদের কাছে আধুনিক জিপিএস, রাডার, সোনার ইত্যাদি রয়েছে, সেই জন্য বর্তমানে এসব কিছু শোনা যায় না। দ্বিতীয়ত, বারমুডা ট্রায়াঙ্গেলের এলাকার পানির নিচে প্রচুর পরিমাণে মিথেন হাইড্রেট মজুদ থাকায় কিছু কিছু সময় মিথেন হাইড্রেট বুদবুদ আকারে বাইরে আসে এবং পানির সাথে মিশিয়ে পানির ঘনত্বকে কমিয়ে দেয়। ফলস্বরূপ সাধারণ পানির ঘনত্বের কথা বিবেচনা করে তৈরিকৃত জাহাজগুলো যখন বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে চলাচল করে তখন ওই নির্দিষ্ট এলাকায় মিথেন হাইড্রেটের সাথে মিশ্রিত পানির ঘনত্ব কম থাকায় জাহাজগুলো সঙ্গে সঙ্গে তলিয়ে যায়। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্লোরিডায় সবচেয়ে হারিকেন বেশি হয়, যা বারমুডা ট্রায়াঙ্গেলের সংলগ্ন থাকায় এটিও দুর্ঘটনার একটি কারণ হিসেবে বিবেচনা করা হয়। 2016 সালে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীর দল বারমুডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ছবি তোলার সময় সরভুজ আকারের মেঘ দেখেছিল, যা সাধারণত পাওয়া যায় না। সরভুজ আকারের মেঘ কিছু কিছু সময় বায়ু বম হিসেবে কাজ করে এবং বিমানে ঘন্টায় 175 মাইল বেগে আঘাত করতে পারে, যার কারণে সম্পূর্ণ একটি উড়োজাহাজ ভেঙে যেতে পারে। আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন, তাহলে ক্রিস্টোফার কলম্বাস যে আগুনের বলটি সমুদ্রে পড়তে দেখেছিল তা আসলে কি ছিল? বিজ্ঞানীরা বিশ্বাস করে এটি আসলে একটি উল্কাপিণ্ড ছিল যা ক্রিস্টোফার কলম্বাস দেখেছিলেন। আজকে শেষ করছি, তবে ভিডিওটি যদি ভালো লাগে আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এক্সপ্লেনার স্বপ্ন।